দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিপাশে সবুজের সমারোহ। দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে। আমরা এখানে এসেছি, আপনারা জানেন যে সামনেই কিন্তু মধু মাস আসতে চলেছে এবং মধু মাসের বিশেষ আকর্ষণ থাকে আম। আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এসেছি, এখানে তারা নতুন নতুন কী কী জাতের আম উদ্ভাবিত করেছে এবং আরও নতুন নতুন কীভাবে তারা ভালো ভালো জাতের আম নিয়ে গবেষণা করছে। আর একজন খামারি ভাই বা একজন চাষি ভাই বা একজন আম বাগানি, তারা নানানভাবে কিন্তু স্বাবলম্বী হয়ে উঠছেন কিভাবে তাদের স্ব ক্ষেত্রে কাজ করে। তো আমাদের যারা বাগানি ভাইরা আছেন তারা কিভাবে আম চাষ করে লাভবান হতে পারেন এবং একেবারে মুকুল থেকে শুরু করে শেষ অবধি কিভাবে একটি আম বাগানের পরিচর্যা করতে হবে সেই সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। সবাইকে স্বাগত জানাই আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। থাকুন আমার সাথেই। আমাদের সাথে আছেন ডক্টর মশিউর রহমান, CSO বাড়ি। চলুন কথা বলবো তার সাথে। এবং আমাদের যারা বাগানি আছেন, বিশেষ করে আম বাগানি যারা আছেন, তারা নানান রকম সমস্যায় ভোগেন এবং বাণিজ্যিকভাবে কিভাবে তারা আম চাষ করে আরও বেশি লাভবান হতে পারেন সেই সব বিষয়গুলো আজ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি স্যার। বাংলাদেশে অসংখ্য আম বাগানি আছেন, এই সময়টাতে তারা তাদের বাগানের পরিচর্যা কিভাবে করতে পারেন? আগামী 2-3 মাসের মধ্যেই বাঙালির প্রিয় মৌসুম মধু মাস শুরু হতে যাচ্ছে। মধু মাসের অন্যতম প্রধান উপকরণ হলো আম। যে সকল বাগানি বাণিজ্যিকভাবে বা শখের বসে একটার দুইটা গাছ আছে, তাদেরকে নিয়মিত তাদের গাছে প্রতি 15 দিন অন্তর অন্তর সেচ দিতে হবে, যতদিন পর্যন্ত না প্রাকৃতিকভাবে বৃষ্টি আসে। তাছাড়া যারা আমের মুকুল থেকে ফল ধরার পর থেকে এখন পর্যন্ত সার দেয়নি, তাদেরকে কিন্তু এখনই অবশ্যই সার দিতে হবে। গাছ প্রতি আপনার 250 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি এবং 150 গ্রাম MOP সার অবশ্যই দিতে হবে। আর আরেকটা কথা হলো, আমের মুকুল থেকে ফল ধরার পর যদি কীটনাশক না দেয় তাহলে অবশ্যই তাদেরকে এখন কীটনাশক দিতে হবে। এবং কীটনাশকটা হলো এন্ডোফিল এবং কনফিডর। এন্ডোফিল 2 গ্রাম পার লিটার এবং কনফিডর 0.2 গ্রাম পার লিটার একসাথে মিশিয়ে এখন গাছে প্রয়োগ করতে পারে। যদি এন্ডোফিল এবং কনফিডর না পাওয়া যায় তাহলে টিল 0.5 ml পার লিটার এবং রিপকট অথবা সিম্বুস 1.25 ml পার লিটার একসাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন। আমের মুকুল আসার পরবর্তী সময় আমরা খেয়াল করে দেখি যে মুকুলগুলো কালো হয়ে ঝরে পড়ে যায়, এটা কেন হয়? এটা সাধারণত হয় হপার পোকার কারণে। গাছে যদি হপার পোকা অধিক পরিমাণে থাকে, তারা আমের কচি পাতা এবং মুকুল থেকে রস চষে খায় এবং সেই সাথে সাথে তারা এক ধরনের হানি ডিউ সিক্রেশন করে। এই হানি ডিউর উপরে ছত্রাক উৎপন্ন হয়, শুটিমূল ছত্রাক, যাকে মহালয়া বলা হয়। এবং এই কারণে আমের পাতার উপরে একটা কালো আবরণ পড়ে এবং গাছগুলি কালো হয়ে যায়, পাতা কালো হয়ে যায় এবং মুকুল ঝরে পড়ে। আমের গুটি হওয়ার পরও দেখা যাচ্ছে একটা গাছে, আমি যদি এই গাছটার কথাই চিন্তা করি, অনেক গুটি হচ্ছে কিন্তু গুটিগুলো থাকছে না, গুটিগুলো আস্তে আস্তে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। তো আমের ক্ষেত্রে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দুটোই কি ক্ষতিকারক? অতিবৃষ্টি অনাবৃষ্টি আম না, শুধু যে কোনো ফসলের জন্য ক্ষতিকর। আর এই যে গুটি ঝরে পড়ে, এটার অনেকগুলি কারণ আছে। সবচেয়ে বড় যে কারণ, এটা আসলে প্রাকৃতিক কারণ। এবং প্রকৃতি আমের গুটি, একটা গাছের যতগুলি ধারণ ক্ষমতা আছে তার অতিরিক্ত গুটিগুলি আম গাছ থেকে ঝরে যায়। যদি না ঝরে যেত তাহলে কিন্তু আমের আকার অনেক ছোট হতো, বাজার মূল্য কম হতো। সাধারণভাবে একটা মুকুলে যদি 1টা থেকে 2টা আম থাকে তাহলেই কিন্তু যথেষ্ট এবং সেই ক্ষেত্রে বাম্পার ফলন হবে। আমের ফল আকার অনেক সুন্দর হবে এবং বাজার মূল্য ভালো পাবে। আর এছাড়া পোকামাকড় এবং রোগবালাই একটা অন্যতম প্রধান কারণ। ফল ঝরে যাওয়া, তারপরে রসের অভাবেও কিন্তু আপনার ফল ঝরে যায়। যার ফলে আমি প্রথমেই বললাম, এখন খরা চলতেছে, দীর্ঘমেয়াদী খরা। এই খরায় প্রতি 15 দিন অন্তর অন্তর আপনার গাছের গোড়ায় পানি দিতে হবে। যদি পানি ঠিক মতো না দেয় তাহলে কিন্তু দেখা যাবে রসের অভাবে গাছ থেকে গুটি ঝরে পড়বে। অনেক সময় আমরা দেখি যে মুকুল আসার সিজন, হয়তো প্রত্যাশা করছেন চাষি ভাইরা যে মুকুল আসবে, সেখানে পাতা হয়ে যাচ্ছে, এটা কেন হয়? অন্যতম প্রধান কারণ, আম গাছের সাধারণত আমের ফলনের জন্য একটা দীর্ঘমেয়াদী একটা শক বা দরকার হয়। সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে
আমরা বলি আম গাছে কোনো ধরনের সার দেয়া পানি দেওয়ার দরকার নাই। সার পানি যদি এই সময় কেউ দিয়ে দেয় তাহলে দেখা যায় যে সেটা আমের ভিতরে যে মুকুল আসার জন্য যে প্রস্তুতি, সে প্রস্তুতিতে কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং তখন সে মুকুল না দিয়ে আবার নতুন ফ্লাশ দেওয়া শুরু করে এবং তখন নতুন পাতা আসে এবং নতুন পাতার একটা নির্দিষ্ট বা ফ্লাশের একটা নির্দিষ্ট বয়স না হলে সে কিন্তু মুকুল দিতে পারে না এবং সেই বয়সটা যখন চলে যায় তখন ওই বছর আর মুকুল আসে না। এছাড়া আরও একটা কারণ, যে কারণটা এবছর বেশ মানে প্রধান হিসেবে দেখা যাচ্ছে, যেমন মানে আসলে শীতকালের পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে এবং যখন তাপমাত্রা বাড়ে আম গাছও কিন্তু মুকুল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তখন হঠাৎ করে যদি টেম্পারেচার আবার কমে যায় তখন তার সেই যে প্রস্তুতি মুকুল দেওয়ার জন্য, ফুল দেওয়ার জন্য, সেই প্রস্তুতি বাধাপ্রাপ্ত হয় এবং এভাবে একবার দুইবার যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে মুকুল না এসে নতুন কচি পাতা আসতে পারে। এবং এই বছর কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এভাবে যে কচি পাতা আছে, এই যে আমাদের এখানে গাছেও অনেকগুলো গাছেই কিন্তু কচি পাতা এসেছে। পোকা আমরা কিভাবে রোধ করতে পারি? বিভিন্ন কারণে পোকা হয়ে থাকে। আম গাছের ভিতরে যদি ঠিকমতো রোদ না প্রবেশ করে, এই যে ভিতরে যদি ছায়া থাকে সেই ছায়াতে কিন্তু পোকা মানে বংশবৃদ্ধি হয়। কাজে গাছের ভিতরে ঠিকমতো রোদ যাতে প্রবেশ করতে পারে সেটা করতে হবে। কৃষকদের বাগান অবশ্যই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়মিত যদি অতিরিক্ত হয় পোকা হয় সেই ক্ষেত্রে আপনার কীটনাশক দিতে পারে। আবার কীটনাশক কিন্তু দেওয়ার জন্য আপনি হারভেস্টের কমপক্ষে 1.5 মাস আগে থেকে কীটনাশক দেওয়া বন্ধ করে দিতে হবে, না হলে সেটা হলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হবে। সেই ক্ষেত্রে ব্যাগিং একটা ভালো পদ্ধতি। আমরা অনেক বাগানিকে দেখি আম গাছের ভিতরে বাগানে অন্য গাছের চারা রোপণ করে বা অন্য ফলের গাছ রোপণ করে। এটা কি বাগানের জন্য ভালো দিক বলবো নাকি খারাপ দিক বলবো? না, এটা আসলে তেমন কোনো খারাপ প্রভাব নাই। সাধারণত আম গাছ অনেক দূরে দূরে লাগানো হয়। প্রাথমিক অবস্থায় ধরেন আপনার প্রায় 5-6 বছর পর্যন্ত তো ইজিলি আম বাগানের মাঝখানে অন্য কোনো একটা সাথী ফসল হিসাবে শাকসবজি বা খাটো জাতের অন্য যে ফল, লেবু, পেয়ারা, তারপরে আপনার হলো পেঁপে, আনারস, এগুলো চাষ কিন্তু ইজিলি করা যায়। এবং গাছ যখন বড় হয়ে যায় তখনও যদি সে ফাঁকে অন্য কোনো মানে ফসলের চাষ করে তার কিন্তু ক্ষতির কোনো কারণ নাই, বরঞ্চ সেটা অনেক ক্ষেত্রে বাগানের অন্যান্য গাছের পরিচর্যা, সারের জন্য মানে কাজ করে। কারণ ওই গাছে যে সারটা দিব তার কিছু অংশ কিন্তু আম গাছও পাবে এবং সেই সাথে বাগান কিন্তু আগাছা মুক্ত থাকবে। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আমরা এই মুহূর্তে ফল গবেষণা মাঠে দাঁড়িয়ে আছি। আম নিয়ে তো নানান রকম কথা হলো, বাড়িতে আপনারা আরও কি কি ফলের উদ্ভাবন করছেন নতুন নতুন? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগ বিভিন্ন ধরনের ফল নিয়ে কাজ করে। বাংলাদেশে সাধারণত 75 থেকে 80 ধরনের ফল উৎপন্ন হয় এবং আমরা এই সব ধরনের ফল নিয়েই কাজ করি। তার মধ্যে এ যাবৎ আমরা 39 প্রকার ফলের 101টা জাত উদ্ভাবন করেছি। তার মধ্যে সবচেয়ে বেশি জাত উদ্ভাবিত হয়েছে আমের এ পর্যন্ত 18টা উচ্চ ফলনশীল জাত উদ্ভাবিত হয়েছে এবং যার মধ্যে 4টা হাইব্রিড জাত এবং যার মধ্যে বাড়ি আম 4 যেটা বাড়ি 4 নামে মানে সবচাইতে পরিচিত, এখন তা বাণিজ্যিকভাবে কিন্তু চাষ হচ্ছে। এছাড়া বাড়ি আম 3 যেটা আম্রপালি হিসাবে ও মানে বেশি চেনে, সেটাও হলো আমাদেরই উদ্ভাবিত একটা জাত এবং সেটাও কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। আমাদের সর্বশেষ জাত যেটা সেটা বাড়ি আম 18, একটা হাইব্রিড জাত। এটাও কিন্তু আমার ধারণা আগামীতে এটা বাণিজ্যিকভাবে চাষ হবে। এবং এছাড়া আমরা কাঁঠালের 6টা জাত উদ্ভাবন করেছি, লিচুর 5টা, কুলের 5টা, লেবুর 5টা, কমলা লেবুর 3টা, এরকম প্রায় 101টা জাত কিন্তু আমাদের উদ্ভাবিত হয়েছে। এবং কৃষকগণ যদি আমাদের এই জাতগুলো মানে চাষ করে অবশ্যই এই জাতগুলি যথেষ্ট ভালো, গুণগত মানসম্পন্ন, প্রায় সারা বছরই প্রত্যেকটা জাত সারা বছরই ফল দেয় এবং এগুলোর কিন্তু বাণিজ্যিক সম্ভাবনা আছে। বিদেশি বেশ কিছু জাত আমাদের আছে, আমরা ইন্ট্রোডিউস করি। যেমন আমাদের অ্যাভোকাডোর একটা জাত আছে, বাড়ি অ্যাভোকাডো, এটা বিদেশ থেকে আনা। রামবুতানের একটা জাত আছে, এটাও বিদেশ থেকে আনা। এবং আমরা অনেকগুলো মানে গাছ কিন্তু বিদেশ থেকে আনি। আমাদের এখানে আঙুর নিয়ে মানে গবেষণা হচ্ছে, আপেল নিয়ে গবেষণা হচ্ছে, আমাদের এখানে ডুমুর নিয়ে, লঙ্গান নিয়ে গবেষণা হচ্ছে এবং
এবং আমাদের গবেষণা আসলে চলমান আছে। আমাদের উদ্দেশ্য হলো ফলের প্রাপ্যতা বৃদ্ধি, সারা বছর সমানভাবে যাতে মানুষের মুখে আমরা ফল তুলে দিতে পারি। মিয়াজাকি জাতের যে আমটি বলা হয়ে থাকে যে বিশ্বের সবথেকে দামি আম, এই আমের চাষও কিন্তু বর্তমানে বাংলাদেশে হচ্ছে। এই আম নিয়ে আপনার কি মতামত আছে? মিয়াজাকি বিশ্বের একটা নামকরা এবং দামি আম, নিঃসন্দেহে এটা জাপানের মিয়াজাকি অঞ্চলে হয়। আসলে এই আম নিয়ে যে প্রচারণা, এটা বেশ কিছু অতিরঞ্জন আছে। এই আমের মানে জাতের চাইতে এটার উৎপাদন বৈশিষ্ট্যটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। জাপানে যেখানে এই আমটা হয় শুধুমাত্র ওই মিয়াজাকি অঞ্চলেই হয় এবং এটা বিশেষ পদ্ধতিতে কিন্তু তারা উৎপন্ন করে। তারা গ্লাস হাউসে উৎপন্ন করে। প্রতিটা আম একটা বোটায় একটা আম থাকে, সেটাকে নেট দেওয়া হয়, তার চতুষ্পার্শ্বে যাতে সমানভাবে আলো পায় তার ব্যবস্থা করা হয় এবং এইভাবেই কিন্তু আমটা উৎপন্ন হয়। এই উৎপাদন পদ্ধতি কিন্তু আমাদের দেশে হয় না, যার ফলে হয় কি আমাদের দেশে অনেকেই এই জাতের বাগান করে প্রতারিত হচ্ছে। নর্মাল পদ্ধতিতে যদি মিয়াজাকি আম উৎপন্ন করা হয় তার স্বাদ আমাদের দেশের যে কোনো আমের চাইতেই খারাপ হবে। আমাদের ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, খিরসাপাতের ধারে কাছে ওইটা আসবে না, কাজে এটা কিন্তু বাজার মূল্য পাবে না। আবার হলো বিদেশে যে রপ্তানি করবে, আমাদের দেশের যেহেতু ওই পদ্ধতিতে আমরা করতে পারি না, উৎপাদন করতে পারিনি, তার ফলে বিদেশেও এটা রপ্তানিযোগ্য হবে না। কাজেই আমার মতে এটার উৎপাদন পদ্ধতি সম্পর্কে যদি কেউ অবগত না হয়ে এটা বাগান করে সে ক্ষতিগ্রস্ত হবে। গাছ থেকে আম পাড়ার পরে কিভাবে কৃষকরা সেটাকে স্টোর করে রাখতে পারে যাতে করে নষ্ট না হয়ে যায়? গাছ থেকে আম পাড়ার সময় থেকেই কিন্তু আপনার সাবধান হতে হবে। আমের পাড়ার আগে থেকে একটু প্রস্তুতি নিতে হবে। নির্দিষ্ট সময়ের আগে ইউরিয়া জাতীয় সার দেয়া যাবে না, সেচ প্রদান বন্ধ করতে হবে এবং গাছে যখন আপনার দুই একটা আম গাছ থেকে ঝরে পড়বে বা একদম পূর্ণ হবে তখনই আমগুলো পাড়তে হবে এবং অবশ্যই হাত দ্বারা বা কোটা দ্বারা পাড়তে হবে। ঝাঁকি দিয়ে বা ঢেল দিয়ে যাতে না যায় সেটা যাবে। পাড়ার পরপরই সেটার হলো যে কষটা বের করে ফেলতে হবে। এই কষ যদি গায়ে লাগে সেখানে ক্ষত সৃষ্টি হয়, কারণ কষ অনেক করোসিভ একটা ম্যাটেরিয়াল। তারপরে সেটাকে হলো গাছের নিচে ছায়ায় ঠান্ডা করতে হবে। তারপরে সেটাকে গ্রেডিং করতে হবে সাইজ অনুযায়ী। সেখানে ফাটা, পোকা আক্রান্ত আমগুলোকে আলাদা করে ফেলতে হবে। তারপরে সেটাকে যদি হট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারে তাহলেই দেখা যাবে প্রায় 10 থেকে 12 দিন সেটা বেশি থাকবে এবং তারপরে আপনার অতি দ্রুত যে ইসের জন্য বিক্রয় জায়গায় নিয়ে যেতে হবে এবং বিক্রয়ের সময় খুব গাদাগাদি করে নেওয়া যাবে না। একটা আমের সাথে যাতে আরেকটা আমে ঘষা না লাগে সেই জন্য পেপার দিয়ে বা যে টাইরোফর্ম জ্যাকেট দিয়ে করতে পারে এবং অবশ্যই আম পরিবহনের ক্ষেত্রে প্লাস্টিক ক্রেট ব্যবহার করতে হবে। আমরা যেভাবে করি সে পদ্ধতির চাইতে প্লাস্টিক ক্রেট অনেক ভালো। আর যদি সরবরাহ করতে বা বিক্রি করতে একটু সময় লাগে তাহলে সেটাকে ওই যে শীতাতাপ নিয়ন্ত্রিত রুমে বা ওই যে কুল রুমে সংরক্ষণ করতে হবে এবং এভাবে কিন্তু আম ভালো বাজার মূল্য পেতে পারে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই গুরুত্বপূর্ণ কথাগুলো নিঃসন্দেহে আমাদের যারা আম বাগানি আছেন তাদের জন্য অনেক উপকারে লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের বক্তব্য নেওয়ার জন্য। আসলে আমরা কৃষকের জন্য এবং এই দেশের জন্য কাজ করি। কৃষকরা যদি আমাদের নির্দেশনা, আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করে অবশ্যই লাভবান হবে এবং কৃষকরা লাভবান হোক সেটাই আমাদের চাওয়া। আমরা চাই কৃষকরা প্রতিনিয়ত আমাদের পাশে থাকুক, আমাদের সাথে থাকুক এবং তাদের যে কোনো সমস্যায় আমাদের স্মরণ করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি বাগানে, যেখানে বলা যেতে পারে যে পরীক্ষামূলকভাবে গাছগুলো লাগানো হয়েছে এবং দেখা হচ্ছে যে এই গাছগুলো থেকে কী ধরনের ফলন সম্ভব। তো আমার সাথে এখন যিনি আছেন মোহাম্মদ জিল্লুর রহমান, তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। তার কাছে থেকে আমরা জানবো যে কিভাবে আমরা মাটিতে সার প্রয়োগ করতে পারি এবং সার প্রয়োগের ক্ষেত্রে আসলে বাংলাদেশে অঞ্চলভিত্তিক কোনো পার্থক্য রয়েছে কিনা। ভাইয়া, এটাই আপনার কাছে থেকে আমার প্রশ্ন যে আমরা মাটিতে আসলে কিভাবে সার প্রয়োগ করতে পারি বা মাটিকে কিভাবে প্রস্তুত করতে পারি সার দেওয়ার ক্ষেত্রে।
আপনি দেখতে পারতেছেন আমাদের গাছটা একটা একবারে ফলগুলো একটা গুটির পর্যায়ে আছে। এই অবস্থায় আসলে গাছ সিক করতেছে যে তার কিছু খাবার প্রয়োজন। এই সময় এটা বুঝবেন কি করে? এইটাই যে কিছু ডাল মানে এই যে প্রত্যেকটা ফলেরই গ্রোথ যখন বাড়তে থাকে, এখানে যদি আপনি সার না দেন তাহলে এর বৃদ্ধিটা স্থিমিত হবে, সঠিক পর্যায়ে হবে না, ছোট হয়ে যাবে। আর আমরা যদি সঠিকভাবে সার পরিচর্যা, এই যে আমাদের এই পরিচর্যার প্যাকেজই নিয়ে আমরা গবেষণা করি। এই স্টেজে কৃষক ভাইদের যাদের গাছ এই পর্যায়ে আছে তারা অবশ্যই এই সার যদি গাছে প্রয়োগ করেন, গাছ আশা করি কাঙ্ক্ষিত ফল পেতে পারবেন। আমরা দেখেন এই যে এইটা যদি আমরা ক্যানোপি ধরি, আমরা বলি যে ক্যানোপি মানে ছাতার একবার কোনা, এই কোনায় হচ্ছে সেই মূলটা আছে, যেই মূল খাবার খাবে। ভাইয়া সার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আছে, আমরা কি আমাদের দর্শক শ্রোতাদের জন্য একটু দেখাতে পারি যে কিভাবে সারটা আমরা গাছে প্রয়োগ করব? অবশ্যই অবশ্যই। এখানে দেখেন আমাদের দুই ধরনের সার আছে, একটা ওইটা হচ্ছে জৈব সার আর এগুলো হচ্ছে রাসায়নিক সার। রাসায়নিক সারের মধ্যে এটা টিএসপি, এটা ইউরিয়া আর এটা এমওপি। তুমি শুরু করো তাহলে। আমরা যদি জৈব সারটা আগে দিয়ে দিই, সাধারণত সারগুলো আমরা গাছের ক্যানোপি ধরে দিতে হয়। আপনাকে আগেই বলেছি আমি, যেটা এই যে ছায়াটা যতটুকু আসবে এই দুপুর রোদে, তো ওই গোড়া দিয়ে, কারণ হচ্ছে এইখানেই খাবারের মূলগুলি মানে শেকড় থেকে একটু দূরে, গোড়াটা থেকে একটু দূরে দেব। অর্থাৎ এইখানে যে ফাইবার রুটগুলি আছে, মূলগুলি আছে, সেই মূলগুলি খাবার খায় আর গোড়ারগুলি সাপোর্ট দেয়। সো খাবার যত কাছাকাছি থাকবে সে তত দ্রুত খাইতে পারবে, এটাই বাস্তবতা। এই জন্য আমরা একবারে খাবার তার মুখের কাছাকাছি দিচ্ছি, যেই রুটগুলি খাবে সেই তার কাছাকাছি দিচ্ছি। এইভাবে আপনি কি বলে জৈব সারটা দেওয়ার পরে রাসায়নিক সারগুলি দিয়ে দাও। রাসায়নিক সারগুলি আপনি একসাথে মিলিয়ে নিতেও পারতেন, যে আমরা ইন্ডিভিজুয়ালি যেহেতু আছে ইন্ডিভিজুয়ালি দিয়ে দিই। মানে তিন রকম সারকে একসাথে মিশিয়েও দেওয়া যেতে পারে বা এক এক করেও দেওয়া যেতে পারে, আলাদা করে দেওয়া যেতে পারে। দিনের কোন সময়টাতে আসলে সার প্রয়োগ করা উচিত, এটার জন্য কি নির্দিষ্ট কোনো সময় আছে? এটা একটা ভালো প্রশ্ন করছেন। আসলে আমরা বলি যে আসলে দুপুর রোদে, এই রোদে তো ইভাপোরেশন হওয়ার সম্ভাবনা। আপনি জানেন ইউরিয়া এটা খুব মানে ইভাপোরেশন লস হয়। এই ভর দুপুরে আমরা সার প্রয়োগটাকে সমর্থন করি না। আমরা সাধারণত বিকালের যদি একটু ঠান্ডা পড়ে যখন, অথবা সকালের তাপমাত্রা কম কনজেনিয়াল থাকে, তখনই আমরা সারটা প্রয়োগ করতে বলি। এবং সার প্রয়োগের পর অবশ্যই একটা লাইট ইরিগেশন দিতে হবে। এই যে আমাদের যে ধরেন মিলানো শেষ, এইভাবে মিলানোর পরে আমরা কি করব? একটু পানি দিয়ে দেবো। আমি ঝাঁঝারে দিয়ে দেখাচ্ছি। যদি আপনার বড় বাগানি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের তো পানিটা আমরা আসলে কিভাবে পানিটা এই যে একাতে দইরা পানিটা একটু যাতে একবার স্প্রিংকলার আকারে পড়ে আসে, ডাইরেক্ট পড়লে হবে কি এক জায়গায় পড়ে যাবে। ছিটিয়ে পানিটা আমরা দিব। জি। ভাইয়া, আমরা তো দেখলাম যে সমতল ভূমিতে কিভাবে আম গাছে আমরা সার প্রয়োগ করব। আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতেও আমের চাষ এবং অন্যান্য ফলের মিশ্র চাষ হয়ে থাকে। সেই জায়গাতে কিভাবে তারা পাহাড়ি অঞ্চলগুলোতে আম গাছে সার প্রয়োগ করবে? পাহাড় এবং সমতল দুইটা ভিন্ন জিনিস, আপনি জানেন, আমরা সবাই জানি। পাহাড়ের ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে পাহাড়ের যত ডিস্টার্ব কম করা যাবে ততই এনভায়রনমেন্টালি সাউন্ড হবে ওই প্রক্রিয়াটা। এবং পাহাড়িরা যে চাষ করেছে সেই চাষবাসের মাধ্যমে আমরা দেখছি যে ফলের ক্ষেত্রে আমরা গবেষণার মাধ্যমে আমাদের মডেল আছে, সেই মডেলের মাধ্যমে আমরা বলেছি যে চন্দ্রাকৃতির ভাবে সার প্রয়োগ করার জন্য। আর যদি সেটা খাড়া ডাল হয়, পাহাড়ে আপনি জানেন দুই ধরনের ডাল হয়, একদম খুব খাড়া ডালে যেই গাছগুলি আছে সেই গাছে অবশ্যই এভাবে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না। সাধারণত শাবলের যেটা পিছনের পার্ট থাকে চোকা মাথা, ওই মাথা কিংবা কাঠের ওই রকম চোকা তৈরি করে ড্রিবলিং পদ্ধতি বলে এটাকে, গর্ত করে তার আমরা যে ছড়াই দিলাম যে সারগুলো ওই গর্তে দিয়ে তারপরে বন্ধ করে গর্তটা বন্ধ করে পানি দিয়ে দেবো। এটা গেল ড্রিবলিং মেথড। আর আরেকটা আছে আপনার চন্দ্রাকৃতির মেথড, যেটা যদি একটু স্লোপ, ডালটা যদি একটু মৃদু হয়, সেই ক্ষেত্রে আমরা যেই পাশে নিচের পাশে চন্দ্র তো আমরা চিনি সবাই, অর্ধচন্দ্রাকৃতির একটা শেপ করব। শেপ করার পর ওই জায়গাটাটুকুই শুধু আলোড়িত করব। মাটিগুলি জাস্ট এখানে যেরকম আমরা একটু কোপাইলাম, তারপর সারগুলি মিশ্রণ ঢালু পাহাড় হয় সেক্ষেত্রে ওইটা ওই অর্ধচন্দ্রাকৃতির জায়গার মধ্যে আমরা সার প্রয়োগের পরে আমরা সাবসিকুয়েন্টলি পানি দিয়ে দেবো। ভাইয়া, সার প্রয়োগ থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে থেকে আমরা আজকে শুনলাম, জানলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে দীপ্ত টিভিকেও অসংখ্য ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন
krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, এতক্ষণ ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাদের মুখে থেকে আপনারা শুনলেন যে কিভাবে সারা বছর ব্যাপী একটি আম বাগানের পরিচর্যা করতে হয়। শুধুমাত্র গাছে যখন মুকুল এসেছে তখনই পরিচর্যা করবেন তা কিন্তু না। মুকুল বলুন, গুটি বলুন বা আম একটু বড় হওয়ার পর থেকে শুরু করে একদম শেষ অবধি কিভাবে আমের পরিচর্যা করতে হবে, কিভাবে সার প্রয়োগ করতে হবে, কখন কোন সময় কীটনাশক প্রয়োগ করতে হবে, সমতলে আমরা কিভাবে কীটনাশক প্রয়োগ করব বা উঁচু ভূমিতে বা পাহাড়ি জমিতে কিভাবে আম বাগানগুলোর পরিচর্যা করতে হয়, কীটনাশক এবং অন্য অন্য সারগুলো কিভাবে আমরা প্রয়োগ করব, তার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। যারা আম বাগানে আছেন নিঃসন্দেহে এই তথ্যগুলো তাদের জন্য উপকারী, এবং যারা নতুন উদ্যোক্তা হওয়ার কথা চিন্তা করছেন বা আম বাগান করার কথা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু এই উপদেশগুলো একটি ভালো উপদেশ হতে পারে। আর আরও যদি বেশি আপনারা জানতে চান তাহলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এসে আপনারা একটা গাইডলাইন নিয়ে যেতে পারেন। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির এ পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সরড বাই এয়ার মালিক সিডস। আগামী পর্বে আবার দেখা হবে কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।